দর্শক, গেল 4 দিনেই বিশ্বজুড়ে 10 লাখেরও বেশি মানুষ করোনা ভাইরাসে সংক্রমিত শনাক্ত হয়েছেন এবং বাংলাদেশেও আসলে বলতে গেলে গেল 30 দিনেই 1 লাখ নতুন করোনা রোগী আসলে শনাক্ত হয়েছে। সব মিলিয়ে করোনা বাড়ছে না কমছে, সেই প্রশ্ন আসলে দেখা দিচ্ছে আসলে নতুন করে। এসব করোনা মোকাবেলায় বাংলাদেশ আসলে কি করছে, কোন পথে বাংলাদেশ, এই বিষয় নিয়ে আমরা আলাপ আলোচনা করতে চাই। একই সঙ্গে রাজনীতির এত ক্ষমতা কিভাবে, একটি পদে থেকে কিভাবে এত এত প্রতারণা করা যায়, সেই প্রশ্নেরও আমরা আসলে উত্তর খুঁজতে চাই। আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এমন বাস্তবতায় নিউজ 24-এর নিয়মিত আয়োজন নিউজ রুম সংলাপ অনুষ্ঠান। আপনাদের সঙ্গে আছি আমি প্লাবন রহমান। প্রতিদিনের মতো আমাদের সঙ্গে অতিথিরা রয়েছেন, শুরুতেই তাদের সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দিই। আমাদের সঙ্গে আছেন কুদ্দুস আফরাদ, সভাপতি ঢাকা সাংবাদিক ইউনিয়ন। আছেন কাদের গনি চৌধুরী, যিনি গণমাধ্যমের সঙ্গে দীর্ঘদিন ধরে যুক্ত, সিনিয়র সাংবাদিক, আমাদের সঙ্গে তিনিও আছেন। আমাদের সঙ্গে আছেন তৌফিক মারুফ, সভাপতি হেলথ রিপোর্টার্স অ্যাসোসিয়েশন। আমাদের সঙ্গে আছেন অস্ট্রেলিয়া থেকে ডক্টর আবু সিনহা, যিনি এমার্জিং লিডার ফেলো, কুইন্সল্যান্ড বিশ্ববিদ্যালয়। আপনাদের চারজনকে স্বাগত জানাচ্ছি নিউজ 24-এর এই নিয়মিত আয়োজনে। আমরা আলোচনায় যেতে চাই, একটু প্রতিদিনের মতো দর্শকদের জানিয়ে আসতে চাই বাংলাদেশ এবং করোনার বৈশ্বিক পরিস্থিতি তথ্যপাত্রের মাধ্যমে। এখনকার কথা যদি বলি দর্শক, যেমনটা বলছিলাম, অবস্থা বেশ এখনও খারাপ, কারণ গেল 4 দিনের কিছু বেশি সময়ে 10 লাখের বেশি করোনা শনাক্ত হচ্ছে বিশ্বজুড়ে। এখনকার কথা যদি বলি, 1,42,78,531 জন করোনা ভাইরাসে শনাক্ত হয়েছে বিশ্বজুড়ে এবং মারা গেছে 6 লাখ পার হয়ে গেছে, আসলে 6,01,255 জন করোনা ভাইরাসে মারা গেছে বিশ্বজুড়ে এবং সুস্থ হয়েছে 85,30,122 জন। বিভিন্ন দেশের দিকে একটু নজর দিতে চাই। তালিকার 1 নম্বরে বরাবরের মতোই যুক্তরাষ্ট্রের নামই। 37,95,000 মানুষ যুক্তরাষ্ট্র জুড়ে করোনা ভাইরাসে আক্রান্ত, মারা গেছে 1,42,445 জন এবং গত কয়েক ঘন্টায় নতুন করে শনাক্ত হয়েছে 25,000-এর বেশি মানুষ। ব্রাজিলে 20 লাখের বেশি মানুষ করোনা ভাইরাসে আক্রান্ত শনাক্ত হয়েছে, মারা গেছে 78,097 জন। আমাদের প্রতিবেশী দেশ ভারতের অবস্থাও বেশ খারাপ, 10 লাখের বেশি মানুষ সংক্রমিত শনাক্ত হয়েছে, 10,55,932 জন এবং গত কয়েক ঘন্টায় 15,000-এর বেশি শনাক্ত হয়েছে, মারা গেছে 26,508 জন। আমরা একটু বাংলাদেশের দিকে সার্বিকভাবে নজর দিতে চাই। বাংলাদেশে 2 লাখ সংক্রমণ ছাড়ালো, আসলে শনাক্ত হয়েছে যতটা 2,02,066 জন, মারা গেছে 2,581 জন এবং সব মিলে সুস্থ হয়েছে 1,10,098 জন, 54% সুস্থ হয়েছে। এই মোটামুটি অবস্থা। আমরা একটু আলোচনা শুরু করতে চাই। শুরুতেই কুদ্দুস আফরাদ, আপনাকে দিয়ে শুরু করতে চাই। কুদ্দুস আফরাদ, একটা বিষয় আমরা একটু সমসাময়িক যে বিষয় আলোচনা সমালোচনা যে বিষয় নিয়ে, সে বিষয় নিয়ে শুরু করতে চাই। একটা বিষয় তো প্রমাণিত হয়েছে যে রিজেন্ট মালিক যিনি শাহেদ, তিনি রাজনৈতিক পরিচয় ব্যবহার করেই আসলে এত প্রতারণা করেছেন এবং যার সঙ্গে বহির্বিশ্বের ভাবমূর্তি, বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে। আমি যে প্রশ্নটি করতে চাই সেটা হচ্ছে যে রাজনৈতিক কোন পর্যায়ের প্রশ্রয়, কোনো পর্যায়ের প্রশ্রয় ছাড়া কি একটি পদের মানে দোহাই দিয়ে একটি পদকে ব্যবহার করে এত এত প্রতারণা সম্ভব কিনা? কুদ্দুস আফরাদ। সব সম্ভবের দেশ বাংলাদেশ। রাজনৈতিক এই পরিচয় দিয়ে যেরকম প্রতারণা সম্ভব, অন্যান্য পরিচয় দিয়ে প্রতারণা হয়ে থাকে। বাংলাদেশে হচ্ছে যে আইনানুগ যদি ব্যবস্থাগুলো ঠিক সময় নেওয়া যায়, তাহলে প্রতারণা বলেন অন্যান্য বেআইনি কাজগুলো অনেকাংশে কমে যাবে। ধরেন শাহেদের সাথে ব্যক্তিগতভাবে আমার যেভাবে পরিচয় হয়েছিল, আমি তখন তাকে রাজনীতিক হিসেবে চিনি না, আজকে থেকে 6-7 বছর আগে আমি তাকে একটা টেলিভিশন টক শো, আমিও গিয়েছি, উনিও গিয়েছি, উনি আমাকে পরিচয় দিয়ে দিলেন উনি প্রধানমন্ত্রীর ওই ফার্স্ট মেয়াদ, অর্থাৎ 96 থেকে 2001 মেয়াদে উনি এডিস ছিলেন। তো সে তো বিভিন্ন পরিচয় ব্যবহার করেছে, কখনো সামরিক কর্মকর্তা, কখনো রাজনীতিক, কখনো ব্যবসায়ী, যার কাছে যা করা যায়, যেভাবে প্লেস করলে তার সুবিধা হয় সে সেভাবেই করেছে। আমি সেটা বলছি না, বলছি হচ্ছে যে ধরুন এই যে শাহেদের প্রতারণা নিয়ে এখন হইচই চলছে, কিন্তু শাহেদের প্রতারণার মতোই প্রতারণা এখনো কিন্তু বাংলাদেশে বিভিন্ন জায়গায় হচ্ছে, এই স্বাস্থ্য খাতেই হচ্ছে। আমরা গণমাধ্যমে সেসব খবর দেখছি, আপনার এই টেলিভিশন না হোক আরেকটা টেলিভিশন অথবা প্রিন্ট মিডিয়া আমরা এসব খবর দেখছি। বিভিন্ন জায়গায় এই 900-এর ব্যবস্থা, অর্থাৎ রিপোর্ট বিক্রি করার প্রবণতাটা কোনো কোনো জায়গায় আছে। কোনো কোনো হসপিটাল, সুনির্দিষ্টভাবে বলা যায় কুমিল্লার একটা হসপিটাল থেকে তারা সার্টিফিকেট যেরকম বিক্রি করছে, সেরকম ভাবে সরকারের কাছে একটা বিশাল বিল ধরিয়ে দিয়েছে, কিন্তু এগুলা বিনামূল্যে চিকিৎসা করার কথা থাকে। এই প্রক্রিয়াগুলো কিন্তু আছে।
না মূলত কুদ্দুস আফরোজ, হচ্ছে কিন্তু আমাদের বিষয়টা কি আপনি অ্যাডমিনিস্ট্রেশন। আপনি যেটা বলছেন, আমি যেটা জানতে চাচ্ছিলাম যে আসলেই শুধুমাত্র এই পরিচয়ের দোহাই দিয়ে কি এত প্রতারণা করতে পারে, নাকি পেছনে কোনো শক্তি ছাড়া আসলে সম্ভব, যাদের প্রভাব খাটিয়ে সে এগুলা করেছে? প্রভাব খাটানো কিছু সম্ভব, আবার কিছু হচ্ছে মশলা দিতে হয় অ্যাডমিনিস্ট্রেশনের জায়গায়, অর্থাৎ প্রভাবের চেয়ে বড় হচ্ছে মশলাটা। প্রভাবে অনেক সময় কাজ হয় না, সঙ্গে সঙ্গে যদি মশলাটা দেওয়া হয় এবং প্রশাসনের একটা অংশ যদি সাপোর্ট দেয়। কারণ ধরেন আপনার ওনার হসপিটাল যখন ধরলাম কোনো জায়গা থেকে বলে দেওয়া হয়েছে এই হসপিটালকে কোভিড রোগী পরীক্ষা করার ইয়া করা হোক, ব্যবস্থা করা হোক, তাকে সনদ দেওয়া হোক বা তার সাথে একটা চুক্তি করা হোক। কিন্তু সরকারের আমলার যন্ত্রের যেটা কাজ সেটা হচ্ছে যে তার যে লাইসেন্স নাই, অন্যান্য কাজ নেই, ভিজিট করে আসে, সেই জায়গায় যদি আপত্তিটা দিতেন তাহলে কিন্তু ওই প্রভাবের কাজ হতো না। অর্থাৎ বোথ সাইড থেকে এইসব ইয়া করা হয়, আমাদের অ্যাডমিনিস্ট্রেশন থেকে যেরকম করা হয়, আমাদের রাজনৈতিক প্রভাবও কাজ করে। আমি বলতে চাইছি হচ্ছে যে এই মুহূর্তেও এরকম কাজ কারবার কিন্তু চলছে, আছে। আর সেই জন্য বলি, যারা দায়ী তাদেরকে যদি ঠিক সময়ে ঠিকভাবে ফাইন্ড আউট করে আইনের আওতায় নেওয়া যায়। শুধু শাহেদকে নিলে হবে না, শাহেদের সাথে রাজনৈতিক যে প্রভাব আছে সেটাও না, আমলাদের কাদের প্রভাব আছে, কেরানিদের কাদের প্রভাব আছে, সেই যুগগুলোকে শনাক্ত করতে হবে। সে ওদেরকে আড়ালে রেখে যদি কাজ করে তাহলে কখনোই বাংলাদেশ থেকে দুর্নীতি, প্রতারণা, অনিয়ম, অন্যায় নির্মূল করা যাবে না। জি, আবার আসবো কুদ্দুস আফরোজ। আমরা একটু যেতে চাই কাদের গণি চৌধুরী আপনার কাছে। কাদের গণি চৌধুরী, মানে কিভাবে সম্ভব, শাহেদ যে বিষয়টি আমি আলাপ করছিলাম, আসলে কুদ্দুস আফরোজ বলছিলেন, আমি একটু একই বিষয়ে আপনার দৃষ্টি আকর্ষণ করতে চাই। শুধুমাত্র প্রতারণাই নয়, তার বিরুদ্ধে মানে অনেক অনেক অভিযোগ, এবং তিনি মানে গ্রেপ্তারি পরোয়ানা থাকা সত্ত্বেও তিনি ঘুরে বেড়িয়েছেন, সচিবালয়ে গিয়েছেন, সরকারের উচ্চ পর্যায়ে পর্যন্ত পৌঁছে যেতেন, এবং বড় বড় অনুষ্ঠানে তিনি যেতেন যেখানে মন্ত্রী এমপিরা থাকতেন। কিভাবে সম্ভব আপনার দৃষ্টিতে একটু জানতে চাই। কাদের গণি চৌধুরী। না, ধন্যবাদ আপনাকে। কুদ্দুস আফরোজ বলেছেন, তো আমি যে বিষয়টি বলি, আপনার যদি পৃষ্ঠপোষক না থাকলে এতগুলো অপকর্ম করা কোনো অবস্থাতে সম্ভব নয়। আমরা যদি আপনি দেখেন, উনি যে কোনো কৌশলে দেশের যারা খুব প্রভাবশালী লোক তাদের সাথে উনি একটা সুসম্পর্ক করে নিতেন যে কোনো ভাবে, যার কারণে আমরা শুধু বাংলাদেশের নয়, ভারতের বড় বড় নেতাদের সাথে ওনার আমরা ছবি দেখছি। আমরা দেখছি বাংলাদেশের রাষ্ট্রপতির সাথে ওনার ছবি, বাংলাদেশের প্রধানমন্ত্রীর সাথে ছবি, স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে ছবি, পুলিশের আইজির সাথে ছবি, সেনা প্রধানের সাথে ছবি। এমন কোন প্রভাবশালী লোক নেই যার সাথে ওনার ছবি নেই। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে উনি চিফ গেস্ট হয়ে যেতেন। তো এর পিছনে যদি কোনো কারিগর না থাকে, পৃষ্ঠপোষক না থাকে, এটা হওয়ার কোনো সম্ভব নয়। একটা কথা আপনি খেয়াল করুন, ঐতিহ্যবাহী আওয়ামী লীগের মতো একটি দল, বাংলাদেশের সর্ববৃহৎ দল, বৃহৎ দলের একটি, এবং যারা সরকারে আছে, ওই দলের একটা উপকমিটির উনি সম্পাদক হয়ে গেছেন। তো এটা কি করে সম্ভব? নিশ্চয় পৃষ্ঠপোষক আছে, এটা এমনি এমনি তো সম্ভব নয়। আওয়ামী লীগ বিএনপির মতো দলে, বিশেষ করে আওয়ামী লীগের মতো দলে পদ পাওয়া, এটা কোনো অবস্থাতে সম্ভব নয় পৃষ্ঠপোষক না থাকলে। অবশ্যই ছিল। আপনি যদি দেখেন, আপনার লাইসেন্স না থাকা সত্ত্বেও আপনার ওনার রিজার্ভ হসপিটালের সাথে চুক্তি হয়েছে। আপনি কি মনে করেন পৃষ্ঠপোষক ছাড়া এমনি এমনি হয়ে গেছে? এটা একটা, আপনার কোনো পাগলও এটা বিশ্বাস করবে না। এর পিছনে পৃষ্ঠপোষক ছিল, আছে। আপনি দেখেন, আপনি ওনাকে ধরতে যাওয়ার পরও কতদিন আমরা অপেক্ষা করতে হলো ওনাকে ধরার জন্য। ধরতে পারলেন, কেন পারলেন না? কিভাবে উনি লুকিয়েছেন? লুকিয়ে থাকার কথা না এতদিন। সেখানেও আমরা নানা নাম শুনতেছি যারা ওনাকে পৃষ্ঠপোষকতা দিয়েছিল, যারা ওনাকে লুকিয়ে রাখার চেষ্টা করেছিলেন। এই কাজগুলো করে এসব দুর্বৃত্তরা কিছু শক্তিকে ব্যবহার করে ওইসব শক্তির মাধ্যমে তাদের দুর্বৃত্তপণতা আরো বৃদ্ধি করে। তো এই ক্ষেত্রেও শাহেদের ক্ষেত্রেও সেটি হয়েছে। শাহেদের ক্ষেত্রে তো প্রচুর পৃষ্ঠপোষকের নাম আমরা শুনছি। এর মধ্যে সেক্ষেত্রে যদি এটি সত্যি হয়ে থাকে কাদের গণি চৌধুরী, তাহলে কি যে আপনার এখন যে আইনের আওতায় তারা এসেছেন, সেই জায়গায় যারা পৃষ্ঠপোষকতা করেছেন পেছনে, তাদেরকেও মানে আইনের আওতায় আনা উচিত কিনা, যদি এরকম অবস্থা থামাতে হয়? আমার বদলে যে ধরনের ছবি থাকলে আমি তাকে দোষী দায়ী করতে পারি না। ছবি ধরেন, এখন ওনার সাথে যদি আমার কোনোদিন দেখা হয়ে থাকে, আমার সাথে একটা ছবি তুলতে, হয়তো টক শোতে কুদ্দুস আফরোজ আসছে, আমি আসছে, আমাদের সাথে একটা ওনার ছবি থাকে, এটাকে আমি অপরাধ মনে করি না। প্রকৃত অর্থে তার যে অপরাধ কর্মকাণ্ডের সাথে যারা জড়িত, যারা পৃষ্ঠপোষকতা দিয়েছেন, তাদেরকে অবশ্যই ধরা উচিত। তাদেরকে যদি না ধরেন, পৃষ্ঠপোষকের থেকে যায়, তাহলে তো এই অপকর্ম আপনার চলতেই থাকবে। এটা আমি মনে করি যে এই ক্ষেত্রে তাদেরকে প্রকৃত যারা তাদেরকে দুর্বৃত্ত বানিয়েছে বা তাদের দুর্বৃত্তপনায় যারা শহীদ করেছে, তাদের ব্যাপারে ব্যবস্থা নেওয়া উচিত।
জি, আবার আসবো। আমি একটু যেতে চাই তৌফিক মারুফ আপনার কাছে। তৌফিক মারুফ, আপনি দীর্ঘদিন ধরে স্বাস্থ্য খাত নিয়ে কাজ করেছেন এবং আপনি সভাপতি, হেলথ রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের সভাপতি আপনি। আমি একটু জানতে চাই যে শাহেদ রিজেন্ট প্রতারণার যে কাণ্ড, করোনার জাল সার্টিফিকেট বাণিজ্যের দায় সেটি স্বাস্থ্যমন্ত্রীর স্বাস্থ্য অধিদপ্তর কোনোভাবে এড়াতে পারে কিনা, এক। আর দুই নম্বর যেটি হচ্ছে যে সেখানে স্বাস্থ্যমন্ত্রী বলেছেন যে তিনি কিছুই জানেন না এবং মন্ত্রীরা এরকম অজস্র চুক্তি সই করেন। তিনি যেটি বলেছেন যে স্বাস্থ্য অধিদপ্তরের যিনি মহাপরিচালক তার অনুরোধে তিনি ওই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে গিয়েছিলেন। আমি জানতে চাই যে ঘটনা ঘটেছে তাতে করে স্বাস্থ্যমন্ত্রীর স্বাস্থ্য অধিদপ্তর কোনোভাবে দায় এড়াতে পারে কিনা, একটু আপনার কাছ থেকে স্পষ্ট হতে চাই। জি, ধন্যবাদ। আমি শুরুটা এইভাবে করতে চাই যে এখন এই শাহেদ কাণ্ডের পরে একটি বিষয় খুব শক্তভাবে দেখা যাচ্ছে, সেটি হচ্ছে যে শাহেদ আর স্বাস্থ্য খাত এক করে দেখা হচ্ছে, একাকার হয়ে গেছে। কিন্তু সবার এই কথাটি একটু মনে রাখা বা মাথায় রাখা দরকার যে এই শাহেদ গত 13 বছর পর্যন্ত কিন্তু শাহেদ হয়ে উঠেছে। তো সেটি কেন হয়েছে সেটি কিন্তু আমার দুই সিনিয়র সহকর্মী নেতারা বলেছেন। আমি সেই জায়গাটিতে বলতে চাই যে এই যে রাজনৈতিক প্রশ্রয় বলি, সামাজিক প্রশ্রয় বলি, আমলাদের প্রশ্রয় বলি, সামগ্রিকভাবে যে একজন বাটপার বা প্রতারক শাহেদ হয়ে ওঠার শেষ পর্যায়ে এসে সে স্বাস্থ্য খাতে ঢুকেছে, এই জিনিসটি কিন্তু মাথায় রাখতে হবে। এবং এইখানে এসে সে এখান থেকে অন্যভাবেও যদি বলা যায় যে এইখানে সে যেই মাত্রায় প্রতারণা করতে এসেছিল সেখানটায় সে কিন্তু ধরা খেয়ে গেছে। এখন আসি আমি যে স্বাস্থ্য খাতে আপনি যেটি বললেন, মন্ত্রী বা ডিজি বলেন, সচিব বলেন, কেউই দায় এড়াতে পারে না, এটি একদম পরিষ্কার কথা। অর্থাৎ যদি বলা হয়ে থাকে যে স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক তাকে এই যুক্ত করেছেন কিংবা আগের সচিব নির্দেশনা দিয়েছেন কিংবা যেই দিয়ে থাকুন না কেন, যারা হেড অফ চিফ থাকবেন মানে যারা ডিপার্টমেন্টাল হেড থাকবেন, কোন মিনিস্ট্রির চিফ যারা থাকবেন, তারা তো দায়ের নিচের সবার দায় নিতেই হবে। এটি কোনো অজুহাত দিয়ে তারা পার পাবেন না এবং পাওয়া উচিত না, এটি কিন্তু একদম পরিষ্কার করেই বলতে হচ্ছে। এখন আরেকটি বিষয় আছে যে এই যে শাহেদ বা রিজেন্ট হসপিটাল এখানে কোন দলের কথা আপনারাও একটু আগে তুলে ধরেছেন যে রাজনৈতিক প্রশ্রয়। আমি বিষয়টাকে একটু এইভাবে দেখতে চাই, সেটি হচ্ছে যে বাংলাদেশে এখন যারা সরকারি দল আছে বা বাংলাদেশ আওয়ামী লীগের কিংবা বিএনপিরও কিংবা অন্যান্য দলের অনেক নেতার এবং প্রভাবশালী নেতারই কিন্তু হাসপাতাল আছে, চিকিৎসা প্রতিষ্ঠান আছে, কিন্তু এই যে এই সিস্টেমে অন্য কিন্তু কেউ এইভাবে অন্ততপক্ষে ঢুকতে পারেনি। হ্যাঁ, আমরা আরেকজন এমপির একটি হাসপাতাল, সেই হাসপাতালটি যুক্ত হয়েছিল, কিন্তু সেটি একটা বৈধ ডিডের মাধ্যমে এবং তারা কিন্তু এক পর্যায়ে আবার তাদেরকে সরকার সরিয়েও দিয়েছে। কিন্তু এই হাসপাতাল যেভাবে ঢুকেছে তারা বিনে পয়সায়, এটি একটু আমরা ভুলে যাই যে একমাত্র এই রিজেন্ট হাসপাতাল, তারপরে সাজেদা ফাউন্ডেশন এবং ইউনাইটেডের মুন্সিগঞ্জের একটি হাসপাতাল, এই তিনটি হাসপাতালের সঙ্গে যখন চুক্তি হয়েছিল সেটি কিন্তু ফ্রি অফ কস্ট তারা মানবিক কারণে সেবা দিবে মানুষকে, এই শর্ত দিয়ে অনুমতিটা নিয়েছিল। তো সেই জায়গাটিতে যখন তারা এই রিজেন্ট হাসপাতাল যখন প্রথম পয়সা টাকা নেওয়া শুরু করলো রোগীদের কাছ থেকে, এরপরে সরকারের কাছে, তো বাকি দুটো কিন্তু এখন পর্যন্ত সেরকম কোনো অভিযোগ আমরা পাইনি বা শুনিও নি, তারা কিন্তু ফ্রি অফ কস্ট চালাচ্ছে। আবার এইখানে সরকার কিন্তু ডাক্তার নিয়োগ করেছিল, নার্স দিয়েছিল, এমনকি যন্ত্রপাতিও দিয়েছিল। তা আমি মনে করি এই জায়গাটিতে অবশ্যই স্বাস্থ্য মন্ত্রণালয় বলি, স্বাস্থ্য অধিদপ্তর বলি, তাদের দায় এড়ানো সম্ভব না। হ্যাঁ, এখন আমরা শুনেছি যে আজকেই শুনলাম যে দুদক তাদেরকে হয়তো ডাকবে, মন্ত্রণালয় থেকে যে ব্যাখ্যা চাওয়া হয়েছিল সেই ব্যাখ্যার জবাব দিয়েছে। এইখানে আমি একটু অন্যভাবে একটি কথা বলে এই পর্যায়ে শেষ করতে চাই, সেটি হচ্ছে আমরা যারা গণমাধ্যমে কাজ করি, আমাদের আসলে কিছুটা অসতর্কতা, অসচেতনতা বোধহয় নিউজের মোটিভকে মানুষের কাছে একটু ভিন্নভাবে উপস্থাপন করে। তো আমি মনে করি আমাদের একটু সতর্ক হওয়া উচিত। যেমন আমি এই যে গতকালকে বা পরশুদিন যে একটি নিউজ হলো যে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সচিব তিনি স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালককে এর যে ব্যাখ্যা সেটি গ্রহণ করেননি, অগ্রহণযোগ্য বলেছেন এবং আবার চিঠি দিবেন এটি বলেছেন।
কিন্তু আমি আজকেও স্বাস্থ্য সচিবের সঙ্গে আমি কথা বলেছি, তিনি একদম পরিষ্কারভাবে বলেছেন যে এরকম কোনো কথা আমি কারো কাছে বলিনি, অথচ বিভিন্ন গণমাধ্যমে কিন্তু এটি ঘুরেছে। তো স্বাভাবিকভাবেই তখন মনে হয় যে আমরা কি মিডিয়ার কোনো কোনো গণমাধ্যমের অংশ, তারা কি আসলে কোথাও সরকারকে, কোথাও এই ধরনের দুর্বৃত্ত যারা তাদেরকে উস্কে দিচ্ছে কিনা, বা এই ধরনের সিচুয়েশন কি আমরা অহেতুক কিংবা ইচ্ছাকৃতভাবে একটু অন্য খাতে নেওয়ার মতো কোনো চেষ্টা করছি কিনা, এটি কিন্তু একটু আমাদের দায়বোধের মধ্যে পড়ে। নিশ্চয়ই এই বিষয়টিতে আমার মনে হয় জি, আমরা আশা করি যে কর্তা ব্যক্তিরা বিষয়গুলোতে আরো বেশি সতর্ক থাকবেন। আসবো তৌফিক মারুফ আবারও। আমি একটু যেতে চাই, আমাদের সঙ্গে আছেন অস্ট্রেলিয়া থেকে ডক্টর আবু সিনহা। ডক্টর আবু সিনহা নিশ্চয়ই শুনতে পাচ্ছেন? আবু সিনহা, একটু ভ্যাকসিন নিয়ে কথা শুনতে চাই। আপনি নিশ্চয়ই, আমি যতটুকু জানি যে আপনি অস্ট্রেলিয়ায় যে ভ্যাকসিন কার্যক্রম চলছে, ভ্যাকসিনের যে আসার কথা শোনা যাচ্ছে, সেখানে তার সঙ্গে আপনি জড়িত। একটু আপডেট জানতে চাই, কি অবস্থা ভ্যাকসিন আসা না আসার। ডক্টর আবু সিনহা। আসলে ধন্যবাদ প্লাবন ভাই। আসলে সারা পৃথিবীতেই তো আসলে প্রায় 140 থেকে 150টা ভ্যাকসিনের কাজ চলছে। আমি যে বিশ্ববিদ্যালয়ে আছি, শুনতে পাচ্ছেন? হ্যাঁ, বোঝা যাচ্ছে, আমরা শুনতে পাচ্ছি। জি জি, ডক্টর আবু সিনহা, জি শুনতে পাচ্ছেন? জি, আপনি কি প্রশ্নটি শুনেছেন? হ্যাঁ, আমি প্রশ্নটি শুনেছি। আমি যে বিশ্ববিদ্যালয়ে আছি সেখানেও কিন্তু একটি ভ্যাকসিনের কাজ চলছে আর কি। হ্যাঁ, তো সেটার ব্যাপারে আমি প্রথমে আপডেটটা দিয়ে নেই। সেটা হচ্ছে যে আমাদের কুইন্সল্যান্ড বিশ্ববিদ্যালয়, ইনফ্যাক্ট আমি যেই ইনস্টিটিউটে কাজ করি, যে বিল্ডিং এ কাজ করি, সেই বিল্ডিং এ কিন্তু এই ভ্যাকসিনের কাজটি শুরু হয়েছে। প্রথম ভ্যাকসিনের ক্যান্ডিডেটটি এইখানেই প্রথম তৈরি হয়েছে, এবং এরপরে এটাকে কি বলে যে অ্যানিমাল ট্রায়াল কমপ্লিট করা হয়েছে। তারপরে এখন এটা হিউম্যান ট্রায়াল শুরু হয়েছে আসলে, এবং 120 জন মানুষের উপর এখন হিউম্যান ট্রায়াল শুরু হয়েছে গত কয়েকদিন আগে। এখন এই ট্রায়ালটি আসলে যদি সাকসেসফুল হয় আর কি, অবশ্যই এটা অনেকটা ভালো সংবাদ। কিন্তু শুধু এটি নয়, অবশ্যই আমরা জানি যে সারা পৃথিবীতে আরো অনেক ভ্যাকসিনের কাজ চলছে, এবং আমরা আশা করছি যে খুব দ্রুতই আসলে ভ্যাকসিন বাজারে আসার সম্ভাবনা তৈরি হয়েছে। এমনিতেই একটা প্রশ্ন ঘুরপাক খায়, সেটা হচ্ছে যে বাংলাদেশ কবে নাগাদ ভ্যাকসিন পেতে পারে? যদি ধরেন ইউরোপ আমেরিকায় ভ্যাকসিন, অস্ট্রেলিয়ার ভ্যাকসিন কিংবা রাশিয়ায় যে ভ্যাকসিনের কার্যক্রম চলছে, সফলতার মুখ দেখলে বাংলাদেশে পৌঁছাতে কত সময় লাগতে পারে, বা বাংলাদেশ কত দ্রুত পেতে পারে, বিষয়টি কোনো ধারণা দিতে পারেন কিনা? এখানে কিছু বিষয় জড়িত আছে। এখন যেই ভ্যাকসিনগুলো আপনি দেখবেন, যে ভ্যাকসিনগুলো বাজারে আসার যেগুলো প্রক্রিয়া চলছে, এটা কিন্তু একটা বিশাল মার্কেট। আপনি প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে যে ভ্যাকসিনগুলো এখন গবেষকরা তৈরি করছেন, আপনি দেখবেন অক্সফোর্ডের যে ভ্যাকসিনটা, সেটার সাথে কিন্তু যুক্ত হয়েছে অ্যাস্ট্রাজেনিকা, যেটা হচ্ছে গ্লোবাল বায়োটেক জায়ান্ট। আমাদের ইউনিভার্সিটি অফ কুইন্সল্যান্ডে যে ভ্যাকসিনটা তৈরি হচ্ছে, সেটার সাথে যুক্ত হয়েছে আপনার সিএসএল। তারপরে আপনার ফাইজার যুক্ত হয়েছে কিন্তু ভ্যাকসিনের এই রেসে। সো বড় বড় যে আপনার ফার্মাসিউটিক্যাল কোম্পানিগুলো বা আপনার বায়োটেক কোম্পানিগুলো, বায়োমেডিক্যাল কোম্পানিগুলো কিন্তু আসলে এই ভ্যাকসিনের দরে যুক্ত হয়েছে। এটা প্রথম কারণ হচ্ছে এটা কিন্তু বিজনেস। হ্যাঁ, এটা হচ্ছে এখন তারা কিন্তু আসলে প্রথমেই দেখবে যে তাদের বিজনেসটা কতটুকু তারা দ্রুত রান করতে পারে। সেই জায়গা থেকে আমাদের অবশ্যই আমরা পিছিয়ে যে বাংলাদেশ, কারণ হচ্ছে যে আসলে এই ধরনের বড় বড় কোম্পানিগুলো কিন্তু তারা কিন্তু বাংলাদেশকে নিয়ে চিন্তা করবে না। হ্যাঁ, কারণ হচ্ছে বাংলাদেশে তাদের বিজনেস হওয়ার সম্ভাবনা কম, সেই কারণে তারা অবশ্যই টার্গেট করবে প্রথমেই উন্নত দেশগুলিকে। কিন্তু আমরা সবসময় যেটা দেখে আসি যে ভ্যাকসিন গুলোকে আসলে কিভাবে অ্যাভেলেবেল করা হয়, সেটা হচ্ছে যে একটা সাবসিডি দেয়া হয় আপনার ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের মাধ্যমে। এখন আমি যেটা বলবো সেটা হচ্ছে যে আমাদের সরকারের পক্ষ থেকে কিন্তু অতি দ্রুত নেগোসিয়েশন শুরু করা উচিত আসলে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন গুলোর সাথে, এবং সেই সাথে কোম্পানিগুলোর সাথে তারা কিছু নেগোসিয়েশন করতে পারে। সেটা হচ্ছে যে সেটা অবশ্যই কস্টলি হবে অনেক বেশি, আমি জানি না আমাদের দেশে হয়তো সেই সামর্থ্য থাকবে না, বাট আমি মনে করি যে কিছু ট্রায়াল বেসড যে ব্যাপারগুলো আছে সেগুলো কিন্তু কোম্পানি, যেমন ব্রাজিলে কিন্তু এখন ট্রায়াল করছে। হ্যাঁ, আপনার অনেকগুলো কোম্পানির ট্রায়াল হচ্ছে ব্রাজিল, এবং আমি মনে করি যে এরকম কিছু ট্রায়ালকে যদি বাংলাদেশে নিয়ে আসা যায়, আমার মনে হয় বাংলাদেশের মানুষ উপকৃত হবে এই ভ্যাকসিনের। জি, অনেক আগে এটা পেয়ে যাবে।
জি ডক্টর আবু সিনহা, ধন্যবাদ। আসবো আবার আপনার কাছে, আবারও আসতে চাই কুদ্দুস আফরাদ আপনার কাছে। কুদ্দুস আফরাদ, বাংলাদেশের যে অবস্থা, তাতে করে করোনার যে বাস্তবতা দেখছেন, প্রতিদিনই তো তথ্যপত্র আসছে, তাতে করে করোনার বর্তমান অবস্থা কতটা স্বস্তির অস্বস্তির আপনার কাছে মনে হয়? কারণ যে তথ্য, তাতে করে বাংলাদেশে গেল 1 মাসেই 1 লাখ শনাক্ত হয়েছে। যদিও বলা হচ্ছে যে শনাক্ত হচ্ছে কম, টেস্ট হচ্ছে কম। গত 24 ঘন্টার কথা যদি বলি, 10,000-এর কিছু বেশি শনাক্ত হয়েছে। সব মিলিয়ে একটু করোনা কমছে না বাড়ছে, কি বলবেন, পর্যবেক্ষণ জানতে চাই। কুদ্দুস আফরাদ। আমরা এটা, শতকরা হিসেবে দেখি তাহলে তো এটা বাড়ছে। আমাদের যে পরিমাণ স্যাম্পল টেস্ট করা হয় এবং যে পরিমাণ শনাক্ত হয়, তাতে গত 1 সপ্তাহে ধরুন 23 থেকে এটা কখনো 25, আজকে 24 এরকম জায়গায় এসে ঠেকেছে। জি কিন্তু এটা সত্য, আমরা এর আগেও আপনাদের অনুষ্ঠানে বলছি যে প্রেস ক্লাবে, ঢাকা সাংবাদিক ইউনিয়ন এবং প্রেস ক্লাবের যৌথ তদারকিতে যে স্যাম্পল টেস্টের ব্যবস্থাটা আছে, এতদিন আমাদের এখানে খুব বেশি প্রবল চাপ থাকতো। আমরা যে পরিমাণ, যে সংখ্যক টেস্ট করাতে পারতাম, তার দ্বিগুণেরও বেশি আগ্রহী লোক থাকতো। কিন্তু গত 2 সপ্তাহ ধরে এটা আমাদের কম, অর্থাৎ আমাদের যে টার্গেটটা, তাও আমরা ফুলফিল করতে পারছি না। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে আমি বুঝতেছি না যে এখন কিন্তু টেস্টের প্রবণতাটা একটু কমে গেছে, কিন্তু শনাক্তের প্রবণতা যদি আমি হার দেখি, শতাংশ দেখি, তাহলে বেড়ে গেছে। তো মানুষের মধ্যে এই একটু উন্নাসিকতা আছে, একটু উদাসীনতা আছে। হ্যাঁ, আগে স্বাভাবিক সবাই ধরেন উপসর্গ নেই, তারপরেও টেস্ট করিয়েছে, এখন ওইটা আর করছেন। কেবলমাত্র উপসর্গ হলে এখন সবাই ছুটে যাচ্ছে। এই দিক দিয়ে টেস্টের সংখ্যা কমে গেলেও আমাদের শনাক্তের বা কোভিডের যে টেস্ট, অর্থাৎ ল্যাবরেটরিতে যে টেস্টটা হয়, তাই মিলে যদি আমি দেখি, তাহলে হচ্ছে প্রবণতা এখনো বাড়তির দিকে আছে। তাহলে এই যে আগ্রহ কম, এবং সেই জায়গায় কি ধরনের কারণ কাজ করছে মনে হয়? সচেতনতা বেড়েছে সে কারণে, নাকি অন্য কোনো কারণ? না, আগে সামান্য ভয়ে, সামান্য উপসর্গ দেখা দিলে মানুষ ছুটে যেত, কিন্তু এখন ওইটুকু যাচ্ছে না। হ্যাঁ, এই জায়গাটা আমার ধারণা, এটা হচ্ছে আমার পারসেপশন, সেই কারণেই মনে হয়, অর্থাৎ যে কোভিড সেন্টার গুলো আছে যেখানে স্যাম্পল সংগ্রহ করা হয়, সেখানে একটু চাপ কম। এটা মুগদা হসপিটাল যদি দেখেন, ঢাকা মেডিকেল কলেজ বা অন্যান্য জায়গায় যদি দেখেন, সেখানে চাপ কম, এই কারণে চাপ কম। কিন্তু আমরা যদি আবার দেখি, যারা স্যাম্পল টেস্ট করেছে, টেস্টের রেজাল্ট পাওয়া পর্যন্ত, তাতে কিন্তু শনাক্তের সংখ্যা ঊর্ধ্বমুখ। জি, আবার আসবো কুদ্দুস আফরাদ। আবার একটু যেতে চাই, আমাদের সঙ্গে আছেন কাদের গনি চৌধুরী, আবার একটু আসতে চাই আপনার কাছে, নিশ্চয়ই শুনতে পাচ্ছেন। 1 মাসে 1 লাখের বেশি করোনা রোগী শনাক্ত হয়েছে বাংলাদেশে। গত 24 ঘন্টায় 2709 জনের দেহে ধরা পড়েছে, এবং সব মিলিয়ে 2 লাখ ছাড়িয়েছে করোনা সংক্রমণ। আরেকটু তথ্যগত বিশ্লেষণ করতে চাই। প্রথম 28 দিনে 100 শনাক্ত হয়েছিল, 100 থেকে 1000 হতে লেগেছিল 8 দিন, 1000 থেকে 10,000 হতে লেগেছিল 18 দিন, 10,000 থেকে 50,000 18 দিন, এবং সবশেষ 1 লাখ থেকে 2 লাখ হতে সময় লেগেছে 30 দিন। সব মিলিয়ে একটু পর্যবেক্ষণ জানতে চাই। 2 নম্বর হচ্ছে যে, যেটি বলছিলেন যে মানুষের মধ্যে সচেতনতা বেড়েছে। আগে যেমন একটু ভয়ে মানুষ শনাক্ত করতে যেত, টেস্ট করতে যেত, সেরকম অবস্থা এখন নেই। এখন আসলে টেস্ট নিয়ে হাহাকারও নেই। সব মিলিয়ে একটু আপনার কাছে জানতে চাই, কেন এই অবস্থা? মানুষের মধ্যে আসলেই কি সচেতনতা বেড়েছে, নাকি অনাগ্রহ দেখেন? কোন কোন কারণ আপনার চোখে পড়ছে? ধন্যবাদ আপনাকে। আপনি যেটা বলছেন, আমাদের করোনা রোগীর সংখ্যা বাড়ছে এবং বাড়বে। আপনি যদি আজকে একটা রিপোর্ট, আপনি যদি প্রথম আলো সৌজন্য বিবিসি তে করেছে, আপনি দেখবেন সেখানে বলছে, আন্তর্জাতিক রেড ক্রিসেন্টের একটা রিপোর্ট, সেখানে বলা হচ্ছে যুক্তরাষ্ট্র, ব্রাজিল যখন করোনা ভাইরাসে বিপর্যস্ত, তখন বাংলাদেশও দক্ষিণ এশিয়া নিয়ে একটি সতর্কতা তারা দিয়েছেন, তাদের হেডলাইন বের করে। সেখানে তারা কি বলেছে? বলছে বাংলাদেশ, ভারত এবং পাকিস্তান মিলে দ্রুত গতিতে করোনা ভাইরাসের নতুন এপিসেন্টার হয়ে উঠছে। এবং তারা আরেকটা কথা বলেছেন, দক্ষিণ এশিয়ায় এক মানবিক আপনার ট্র্যাজেডির আবির্ভাব হতে যাচ্ছে। আরেকটা কথা বলেছেন তারা, যে কোভিড-19 উদ্বেগজনক গতিতে ছড়িয়ে পড়ছে দক্ষিণ এশিয়ায়, অর্থাৎ আমাদের জন্য এই খবরগুলো ভালো নয়। আমরা যদি মনে করি যে বাংলাদেশে করোনা রোগী কমে যাচ্ছে, এটা ঠিক হবে না। আপনি যদি একটু দেখেন, কখন করোনা রোগী কমানোর জন্য এটা সরকার একটা কৌশল অবলম্বন করেছে। কি কৌশল অবলম্বন করেছেন? কোভিড-19 পরীক্ষার জন্য একটা ফি আরোপ করে দিয়েছে এর মধ্যে। তারপরে আপনি দেখবেন যে উপসর্গহীন ব্যক্তিদের পরীক্ষার সুযোগ বন্ধ করে দিয়েছে। তারপরে তারা কি করছে, নমুনা সংগ্রহের বুথগুলো তারা কি করেছেন, কমিয়ে দিয়েছেন।
কমিয়ে দিয়ে তারা বুঝাতে চাচ্ছেন যে বাংলাদেশে আপনার করোনা রোগীর সংখ্যা কমছে। এটা সত্যি নয়। এর আপনাদের বিশেষজ্ঞরা আজকে প্রথম আলো বিভিন্ন পত্রিকা বিশেষজ্ঞরা এর কিন্তু তীব্র সমালোচনা করছেন, আমরা সমালোচনা করছি। কারণ এইভাবে যদি পরীক্ষা কমিয়ে আপনি তো এটা উপকার করছেন না, বরং এই মহামারীকে আরো বেশি আপনি বাড়িয়ে দিচ্ছেন। কারণ যেসব রোগীগুলোকে আপনি উপসর্গহীন হিসেবে চিহ্নিত করে তাদেরকে আপনি পরীক্ষার সুযোগ বন্ধ করে দিচ্ছেন, এই লোকগুলো যখন শনাক্ত হবে না, এরা যখন সাধারণ পাবলিকের সাথে মিশবেন, তখন সেখানে রোগীর সংখ্যা আরো বেড়ে যাবে, বরং এটা আরো একটা ভয়াবহ রূপ নিতে পারে। আমি মনে করি সরকারের এই সিদ্ধান্তটি অত্যন্ত দূরদর্শী। ওনার নিজেদের বাহাবা করানোর জন্য আমরা কন্ট্রোল করে ফেলেছি, আমাদের রোগী কমে গেছে, এই ধরনের বাহাবা করানোর জন্য চারদিকে একটি খারাপ দিকে, একটা মহামারীর দিকে আপনার ঠেলে দিচ্ছেন। এটা আমি কোনো অবস্থাতেই, আপনি যদি দেখেন গতকাল 51 জন, এত রোগী কমানোর পরেও পরীক্ষা 51 জন শনাক্ত হয়েছেন। আজকেও দেখেন আপনি যদি এগুলো তো আমরা মারা গেছেন তো আপনি যদি এই রোগী এইভাবে যদি আপনি এরা কারা, এদেরকে আমরা যে শনাক্ত যারা মারা যাচ্ছে, যে ফিগারটা দেখছি হলো যারা শনাক্ত হয়েছে তাদের মধ্য থেকে, শনাক্তের বাইরে যে মানুষগুলো রয়ে গেছে সেখানে যে মারা যাচ্ছে সেই হিসাবে এখানে নেই। এটা হলো বাস্তবতা। তো আমাদেরকে বাহবা কুড়ানোর জন্য নয়, দেশের কথা চিন্তা করে, দেশের মানুষের কথা চিন্তা করে আমাদেরকে উদ্যোগ নেওয়া খুব জরুরি বলে আমি মনে করি। আপনি যদি অবাক হবেন, বাংলাদেশে এখন 42টি জেলায়, আমরা পত্রিকা দেখেছি 42টি জেলায় এখনো পর্যন্ত করোনা শনাক্তের কোনো পরীক্ষা কেন্দ্রই নেই। হাসপাতালে ভর্তি হচ্ছে 5% মানুষ, এটা হলো পত্রিকার রিপোর্ট। আপনি যদি দেখেন তো এখন বলা হচ্ছে যে না, একটা প্রশ্ন করতে চাই কাদের গণ চৌধুরী, সেটা হচ্ছে যে এই যে আপনি বললেন যে 42 জেলায় টেস্টের করাই যাচ্ছে না, এবং যেসব পরিসংখ্যান আপনি বলছেন, আসলে যে বাস্তবতা দেখছেন, মৃত্যুর যে হার এবং মানুষের মধ্যে খুব বেশি হাহাকার নেই এখন টেস্টের, হ্যাঁ, সব মিলিয়ে কি এতে খুব বেশি অসুবিধা হচ্ছে যে টেস্ট করা যাচ্ছে না বা টেস্ট করছে না মানুষ? আপনি দেখেন যারা মানুষ কিন্তু হাহাকার একসময় ছিল, মানুষ যখন টেস্টের সুবিধাটা পাচ্ছে না তখন গিয়ে মানুষ এখন দেখতে তার কি করবে, মানুষ এখন বাসার মধ্যে থাকছেন, 5% যাচ্ছেন, বাকি 95% বাসার মধ্যে থেকে তারা চিকিৎসা নেওয়ার চেষ্টা করছে। একেবারে যে রোগীটা শ্বাসকষ্ট ভয়াবহ অবস্থা ধারণ করে সেই চেষ্টা করে হাসপাতালে যাওয়ার জন্য। আপনি যদি দেখেন অনেক লোক কিন্তু সেটাই তো হওয়া উচিত। সেই কথাই তো আসলে জনস্বাস্থ্য বিশেষজ্ঞ কিংবা সরকারের পক্ষ থেকে বলা হয়েছিল যে বাসায় বসেই বেশিরভাগ রোগী আসলে সুস্থ হবেন এবং যারা ক্রিটিক্যাল রোগী তারাই হাসপাতালে যাবেন। অনেক লোক চিকিৎসা ছাড়া মৃত্যুবরণ করে, অনেক ভিআইপিও আপনি সেটা জানেন। আজকে আপনি অবাক হবেন, আমরা এখন সর্বনিম্ন পর্যায়ে কি থাকবে, বাংলাদেশে মেক্সিকো সেটার লড়াই করছি। আমাদের পজিশন এত খারাপ, আমরা ভালো বলি কি করে? আপনি যদি দেখেন যেটা ইন্টারন্যাশনাল মিডিয়াতে যেটা এসেছে, করোনা রোগীর যেটা দেখেন এখন সর্বনিম্ন অবস্থান আছে আমরা এবং মেক্সিকো। কখনো মেক্সিকো আমাদের উপরে উঠে, কখন আমরা উঠি। এই অবস্থার মধ্যে আছে বাংলাদেশে বর্তমানে। আপনি যদি পরীক্ষার যে একটু আমি সময় নিব, বা বাংলাদেশে যে এখন পরীক্ষার যে আমরা যে ইয়েটা দেখি সেটা হচ্ছে 10 লাখ পরীক্ষা করা, 10 লাখের মধ্যে পরীক্ষা করা হচ্ছে বাংলাদেশের 6029 জনের। আর এটা যদি আমি আমার পাশের দেশ ভারতে দেখি, ভারতে সেখানে করা হচ্ছে 10 লাখের মধ্যে 9228 জন, পাকিস্তান করছে 7475 জন। আপনার নেপালের মতো দেশ, একটা আমাদের চেয়ে অনেক ছোট দেশ, সেখানে ও 10 লাখের মধ্যে 20,965 জনের পরীক্ষা করা হচ্ছে। আপনার 10 লাখের মধ্যে ভুটানে করা হচ্ছে 51,107 জনের। আপনি যদি দেখেন আমাদের চেয়ে এই দক্ষিণ এশিয়ার মধ্যে শুধু একটু ভালো খারাপ অবস্থা আছে আফগানিস্তান, সেখানে করা হচ্ছে 2114 জনের। আর যদি আপনি যুক্তরাজ্যে দেখেন সেখানে 10 লাখের পরীক্ষা হচ্ছে 1,83,531 জনের। রাশিয়া করা হচ্ছে 1,64,821 জনের। আপনি যদি কাতারে যান সেখানে 10 লাখে করা হচ্ছে 1,51,313 জনের। তার মানে আমাদের পরীক্ষায় আমরা কতটুকু পিছিয়ে আছি এই চিত্রটি থেকেই আমরা পরীক্ষা নিশ্চয়ই আমরা পিছিয়ে, সেটাই আসলে শুরু থেকেই। আমি একটু তৌফিক মারুফ আপনার কাছে আরেকটু স্পষ্ট হতে চাই। টেস্টে আমরা অবশ্যই পিছিয়ে, কিন্তু মৃত্যুর যে হার বাংলাদেশে 1.3%, ভারতে হচ্ছে 2.6%, যুক্তরাষ্ট্রে 4%-এর কাছাকাছি, যুক্তরাজ্যে সেটি 15%-এর বেশি। আমি জানতে চাই যে দুটি বিষয়, একটি হচ্ছে যে হাসপাতালে আপনার যে কোভিড যে হাসপাতাল, সেখানে 57% বিছানা খালি, 70% শয্যায় খালি কোভিড যে হাসপাতালগুলো বাংলাদেশে প্রস্তুত করা হয়েছে। টেস্ট তুলনামূলক কম, 10,000 আজকে গত 24 ঘন্টার কথা যদি বলি, এবং মৃত্যু হারে 1.3। সব মিলিয়ে কি আমরা ভালো অবস্থায়, নাকি আপনার একটু পর্যবেক্ষণ জানতে চাই, এটা কি বাংলাদেশের জন্য ভালো খবর যে টেস্ট কম হচ্ছে, মৃত্যু হার 1.3%, হাসপাতালে শয্যা খালি 70%? কি বলবেন তৌফিক মারুফ? আপনি প্রথম হলো যে শনাক্তের কথা, তৌফিক মারুফ আপনি নিশ্চয়ই শুনতে পাচ্ছেন? তৌফিক মারুফ আপনি নিশ্চয়ই, তৌফিক মারুফের কাছে যেতে চাই। শুনতে পাচ্ছি, কিন্তু
গনি ভাই কথা বলছেন, আচ্ছা আমি বিষয়টাকে একটু এইভাবে গনি ভাইয়ের কথার সাথে একটু আহ, যুক্তটা আমি এইভাবে করতে চাই যে আমি কোনোভাবেই মনে করছি না যে সরকার বাহাবা কুড়ানোর জন্য কিংবা দেখানোর জন্য পরীক্ষা কম করছে কিংবা মৃত্যু লুকিয়ে ছাপিয়ে রাখছে। এটি আমি আমি অন্ততপক্ষে আমার তথ্যপাত্য বা আমি যখন কাজ করি আমার কাছে সেটা পর্যবেক্ষণে আমার ধরা পড়ছে না। আমার সাথে ভিন্ন মত অনেকে করতেই পারেন। জি। আমি যেভাবে দেখছি সেটি হলো তথ্যপাত্য বিশ্লেষণ করে আমি যে জিনিসটি দেখতে পাই, হ্যাঁ পরীক্ষা অবশ্যই পরীক্ষা আরো বেশি করা দরকার, পরীক্ষার সুযোগ আরো বাড়ানো দরকার, কিন্তু মানুষের মধ্যে এক ধরনের একটা অনীহা জেগেছে। এখন অনীহা জেগেছে কয়েকটা কারণে, অর্থাৎ আগ্রহ, পরীক্ষার প্রতি আগ্রহ কমে গেছে। এটি কিন্তু কোনো একক কারণে না। আমরা যদি বলে থাকি যে একেবারে আস্থাহীনতার জন্য, সেটি কিন্তু একমাত্র কারণ না, একটা কারণ। আমরা যদি এটি বলি যে পরীক্ষার ফি সরকার বাড়িয়েছে সেই জন্য কোনো মানুষই পরীক্ষা করতে আসছে না, সেটি পুরোপুরি সত্যি না, এটিও একটি কারণ। আমি যদি বলি যে আপনার ওই যে সিরিয়ালের হয়রানি কিংবা 10-12 দিন পরে ফল পাওয়া যায় এই কারণে মানুষ যাচ্ছে না, সেটির জন্যই যে পরীক্ষা কম হচ্ছে সেটিও না, এটি অন্যতম একটি কারণ। অর্থাৎ এরকম বিষয় যে পরিপূর্ণভাবে বলার মতো কোনো ইয়ে নাই যে এটি সরকার একেবারে উদ্দেশ্যমূলক ভাবে এটি চাপিয়ে রাখছে। এই কথাটি আমি এই কারণে বলছি, আমার যুক্তিতে এটি মিলছে না এই কারণে। আমরা যদি পরিসংখ্যানের দিকে তাকাই, আমরা যদি তথ্যপাত্য বিশ্লেষণে যাই, জি। দেখুন যেই সব দেশের কথা গনি ভাই বললেন সেই দেশের যে মৃত্যু হার, সংক্রমণের হার, সেটি যদি আমরা তুলনা করি, আমরা ভিন্নভাবে ওই হিসাবগুলো কিন্তু আছে যে বাংলাদেশ এখনো 216টি দেশের মধ্যে 196তম দেশে। বাংলাদেশ এখনো মৃত্যু হারে একেবারেই নিচের দিকে, যে নিচের কথা বললেন এরকম মেক্সিকো আর বাংলাদেশের চিত্র কিন্তু এক না, ব্রাজিল আর বাংলাদেশের চিত্র কিন্তু এক না। আমি যদি গনি ভাইয়ের কথাটাকে একটু টেনে নিয়ে এইভাবে ব্যাখ্যাটা দিতে চাই, ধরুন আমি তাকে জিজ্ঞেস করলাম যে বাংলাদেশে পরীক্ষা হচ্ছে না, কিন্তু যা হচ্ছে সেটি আমরা সন্তুষ্ট হতে পারছি না, নিঃসন্দেহে আমি একমত। কিন্তু আমরা কত হলে সন্তুষ্ট হবে? আমরা যদি বলি এই মুহূর্তে দেশে 10 লাখ আক্রান্ত আছে, আর সেই 10 লাখ আক্রান্তের তুলনায় আমরা মৃত্যু কত? সরকারি হিসেবে 2500, আমি ধরি এর সঙ্গে উপসর্গ নিয়ে আরো যা বলা হচ্ছে তারও দ্বিগুণ, অর্থাৎ 5-7 হাজার মৃত্যু আছে। আপনি 10 লাখের সাথে এই 5,000 বা 6,000 কি আপনি অনুপাত দিয়ে দেখেন, এখন যে 1.3 আছে সেটি 1 এর নিচে নেমে যাবে, অর্থাৎ মাত্র 0.56 এ নেমে আসবে। সুতরাং এটিও কিন্তু একটা আমলে নিতে হবে। আমরা এই জায়গাটিতে আসতে চাই মানে আমি আমার ব্যাখ্যাটা এইভাবে দিতে চাই, সেটি হচ্ছে সংক্রমণ বাড়ছে, কিন্তু আমাদের আশার কথা হচ্ছে এই এখন যে ট্রেন্ডটি আছে সেটি কিন্তু সংক্রমিত বেশি হয়, কিন্তু এটি ইয়েটা কম, শক্তিশালী না, অপেক্ষাকৃত দুর্বল হচ্ছে। আপনি দেখুন যে হাসপাতালে মানুষ যাচ্ছে না, এটি কি শুধুই আস্থাহীনতার কারণে কিন্তু নয়, এইটিও যাচ্ছে না। আমি যখন কোনো মানুষই কিন্তু সহসা হাসপাতালে অন্য সময়ও যেতে চায় না। আমি যদি উপসর্গটি প্রথম দিকে যেরকম ভয়ানক অবস্থা ছিল, আমি নিজেও কিন্তু আপনি জানেন যে আমি হাসপাতালে ভর্তি হয়েছিলাম, জি। আমার ফ্যামিলির 3 জন হাসপাতালে ভর্তি হয়েছিল, কিন্তু তাদের মধ্যে আমার ওয়াইফের যেহেতু তার ডায়াবেটিস ছিল, কোমরবিডিটি ছিল, তার হাইপারটেনশন ছিল, সুতরাং ভয়ে হাসপাতালে যেতে হয়েছে। তো ওই সময় যে ভয়টা ছিল, মানুষ কিন্তু এখন এক ধরনের সাহস পেয়েছে। এই যে যত মারা যাচ্ছে কিন্তু আবার জয়ী হচ্ছে অনেক গুণ, জয়ী মানে দ্যাট মিন্স সুস্থ হচ্ছে, অর্থাৎ বাসায় থেকে যদি একটু সতর্ক থাকা যায় তবে কিন্তু আর হাসপাতালে যাওয়ার দরকার হয় না। কারণ আমরা জানি এমনিতেই 80-85% কিন্তু হাসপাতালে যাওয়ার দরকার হয় না, এটি শুরু থেকেই বলা হচ্ছিল। বাংলাদেশে এই মুহূর্তে 93% আক্রান্ত ব্যক্তি তারা বাসায় আছেন, 93%। তার মানে কি তারা কি শুধুমাত্র ওই যে অনীহার কারণে কিংবা অনাস্থাহীনতার জন্য হাসপাতালে যাচ্ছেন না? মোটেই না। যাদের না, যাওয়ার কিন্তু দরকার, তৌফিক মাহবুব, একটা এইটা- বিষয় তো দরকার যে যে যতটুকু অনীহা তৈরি হচ্ছে সেই অনীহাটুকু তো আসলে ফিরিয়ে আনা দরকার, সেই আস্থাটাও তো সাধারণ মানুষের মধ্যে ফিরে আসা দরকার যাতে করে তারা হাসপাতালে আসে। অবশ্যই আমি তো সেই কথাটুকু বললাম। এখন বিষয়টি যেমন আজকেই আমি কথা বলেছি, আজকেই শুনেছি, দেখুন এই যে ওয়ারিতে লকডাউন চলছে, ওয়ারিতে আজকে কালকে মাইকিং করা হয়েছে, পরীক্ষা করতে আসেন আপনারা, কিন্তু আসছে না। ওখানে যে স্বেচ্ছাসেবক টিম আছে
তারা বাড়ি বাড়ি গিয়ে তাদেরকে উৎসাহিত করার চেষ্টা করছেন, কিন্তু আসছে না। একইভাবে যারা হাসপাতালে আসছে না সেই মানুষগুলোকে প্রতিদিন যে বুলেটিনে কিন্তু সেখানে বলা হচ্ছে। আমি তারপরে এসবের পরেও বলবো, অবশ্যই মানুষকে সচেতন করা উচিত যে আপনারা উপসর্গ অন্তত পক্ষে শ্বাসকষ্ট হলে বাসায় থাকবেন না, অবশ্যই হাসপাতালে অনেক আসবেন। ধন্যবাদ। আমরা একটু অস্ট্রেলিয়া যেতে চাই। ডক্টর আবু সিনহা আছেন আমাদের সঙ্গে। ডক্টর আবু সিনহা, বাংলাদেশের করোনা বাস্তবতা তো আপনি নিশ্চয়ই ওখান থেকে পর্যবেক্ষণ করছেন। আপনার চোখে বাংলাদেশের করোনা পরিস্থিতি কি মনে হয়? দু তিনটি পরিসংখ্যান নিশ্চয়ই আপনি শুনেছেন। একটি হচ্ছে যে গত এক মাসে 1 লাখের বেশি শনাক্ত হয়েছে, যদিও বলা হচ্ছে যে টেস্ট হচ্ছে কম, মানুষ আসছে কম, বাসাতেই অনেক বেশি সুস্থ হচ্ছে মানুষ। এর মধ্যে মৃত্যু হার সব মিলিয়ে 1.3%, যেখানে যুক্তরাজ্যে 15%-এর বেশি। সব মিলিয়ে আপনার চোখে বাংলাদেশের করোনা পরিস্থিতি কি? আমি মারুফ মল্লিক ভাইয়ের সাথে কিছুটা একমত, এবং আমি আমার ব্যক্তিগত একটা অভিজ্ঞতার কথা বলি। আমার ফাদারের কিন্তু করোনা হয়েছিল আর কি। উনি কিন্তু 77 ইয়ার্স অফ ওনার এজ, এবং উনি 13 দিন ছিলেন হসপিটালে। বাট উনি কিন্তু আসলে করোনা উপসর্গ নিয়ে আসলে হসপিটালে যান না। উনি গিয়েছেন আসলে ওনার বিভিন্ন ধরনের প্রবলেম ছিল, কিডনি প্রবলেম, হার্টের প্রবলেম, ওনার বাইপাস হয়েছে, হার্টের রিং করানো হয়েছে, মাল্টিপল প্রবলেম ছিল। সেগুলো নিয়েই ডাক্তারের কাছে গিয়েছেন। ডাক্তার বললো যে আপনার ইনফেকশন আছে, তো আপনি হসপিটালে ভর্তি হন। ভর্তির পরে দেখা গেল যে আসলে ওনার করোনা পজিটিভ, এবং ওনার কিন্তু আসলে আল্লাহর রহমতে যে ওনার আসলে করোনার কারণে তেমন কোনো ধরনের প্রবলেমই হয়নি। কারণ আমরা যেটা সবচেয়ে বেশি জানি যে লাংসে ইনফেকশন হয়, সেটা হয়নি। তো ওনার যে এই এজের মানুষদেরকে কিন্তু আসলে করোনা খুব দ্রুত কাবু করে ফেলে আর কি। তো ওনার ক্ষেত্রে সেটা হয় নাই, সেটা খুব ভালো। কিন্তু আমার পরিচিত এরকম আমি অনেকের ভিতরেই দেখেছি যে আসলে প্রচুর মানুষ আক্রান্ত হয়েছেন এবং তারা সুস্থ হয়ে গেছেন। হ্যাঁ, তো অবশ্যই বাংলাদেশে আক্রান্তের সংখ্যা যেটা বলা হচ্ছে, এটা সারা পৃথিবীতে আক্রান্তের সংখ্যা যেটা বলা হচ্ছে সেটা অনেক কম। কারণ এখানে দুই ধরনের আক্রান্তের ব্যাপার আছে। একটা হচ্ছে আপনার অ্যাসিম্পটোমেটিক যেটা বলা হয়, সেটা হচ্ছে যে আপনার উপসর্গ হয়ই না অনেকের। হ্যাঁ, তো ওই ধরনের মানুষদের আসলে টেস্টই হয় না। ইভেন আপনি ইউএস এর কথাও যদি চিন্তা করেন, যেমন এই যে গতকালকে 70,000 মানুষ একদিনে ধরা আক্রান্ত হয়েছে বা ধরা শনাক্ত করা হয়েছে, কিন্তু এর বাইরেও কিন্তু প্রচুর মানুষ যাদের মধ্যে কোনো ধরনের উপসর্গই ছিল না, তারাও কিন্তু আছে। সো এই যে যেটা বলা হচ্ছে যে সারা পৃথিবীতে যতজন মানুষ শনাক্ত হয়েছে, এর বাইরেও প্রচুর মানুষ শনাক্ত। ডক্টর আবু সিনহা, আমি একটু জানতে চাই যে অবস্থার মধ্যে দিয়ে বাংলাদেশ যাচ্ছে, মানুষের মধ্যে একরকম সাহস এসেছে, মৃত্যু হার কম, শনাক্ত হচ্ছে কম, মানুষ হাসপাতালে যাচ্ছে কম, এর মধ্যেও কতটা সতর্কতা অবলম্বন করা উচিত বলে মনে হয়, নাকি একেবারে হাল ছেড়ে দিয়ে আমরা স্বাভাবিক জীবনেই ফিরে যাব? অবশ্যই না, অবশ্যই হাল ছেড়ে দেওয়া যাবে না। এটার প্রধান কারণ হচ্ছে যে আসলে যেই জিনিসটা দরকার, গবেষকরা চেষ্টা করছে কিন্তু একটা ভ্যাকসিন বাজারে নিয়ে আসার জন্য, এবং আশা করা যায় যে সেটা হয়তো সফল হবে কোনো না কোনো একভাবে। এবং এই ভ্যাকসিনটা বাজারে আসার আগ পর্যন্ত আমাদের সর্বোচ্চ সচেতনতাটা আসলে মেনে চলতে হবে, যেটা অস্ট্রেলিয়া করেছে, নিউজিল্যান্ড করেছে। হ্যাঁ, তারা কিন্তু সর্বোচ্চ পর্যায়ের সচেতন ছিল, এবং এই কারণে এখানে কিন্তু আক্রান্তের সংখ্যা কম, মৃত্যুর সংখ্যা তো অনেক অনেক কম। বাংলাদেশে মৃত্যুর সংখ্যা কম, এটা সঠিক, বাট আক্রান্তের সংখ্যা কিন্তু আসলে সঠিক আমরা সংখ্যাটা পাচ্ছি না। জি, অনেক ধন্যবাদ। আমরা আবার একটু আসতে চাই কুদ্দুস আফরাদ আপনার কাছে। কুদ্দুস আফরাদ, একটু শেয়ার করে দিই, আমাদের এখানে ডক্টর বিজনও কিন্তু এই প্রসঙ্গে উনি একটা কথা বলেছেন যে আমাদের এখানে অনেক লোক আছে যে হয়তো কিছুটা পজিটিভ হয়েছিল আপনি অর্থাৎ উনি আবার সেরে উঠেছেন, অর্থাৎ আমাদের ইমিউনিটিটা ভালো আছে। ডক্টর বিজনের কথা যে অনেকেই হয়তো বা এই উপসর্গে আক্রান্ত হয়ে আবার নিজে ভালো হয়ে গেছে। সেই কারণে আমাদের প্রকৃত চিত্র আমরা পাচ্ছি না, কিন্তু আমাদের স্বাস্থ্য বিধি যেটা আছে, সচেতনতা, যতক্ষণ পর্যন্ত ভ্যাকসিন না আসবে ততক্ষণ আমাদের অব্যাহত রাখতে হবে। জি, কুদ্দুস আফরাদ, আমি জানতে চাই, সামনে তো ঈদ, 31 তারিখ অথবা 1 তারিখ ঈদ হচ্ছে, ঈদের যে ব্যবস্থাপনা সেটি আসলে কেমন দেখছেন? গরুরহাট এবং ঈদে বাড়ি যাওয়া না যাওয়া, গণপরিবহন তো চলছে, একই সঙ্গে যেটি বলা হচ্ছে যে ঢাকা, চট্টগ্রাম, নারায়ণগঞ্জ, গাজীপুর এই 4টি জেলা থেকে যাতে কেউ বের হতে না পারে, সব মিলিয়ে ঈদ ব্যবস্থাপনা কতটা স্বস্তি দেবে মনে হয় করোনাকালীন সময়ে? সরকারের তরফে সবসময় ব্যবস্থাপনা যা নেওয়া হয়ে থাকে তা কার্যকর, অর্থাৎ তা রূপায়িত করা যায় না। 1, 2 হচ্ছে আমাদের যে সংস্কৃতি, আমাদের যে মানুষের যে বিশ্বাস, তাতেও আমরা অনেক কিছুতে মানতে না মানতে এইসব জায়গায় আমরা চলে যাই। সরকার যেভাবে বলে দিবে সেই গাইডলাইন পালন করা বা নিজের থেকে পালনে আগ্রহী হওয়া, এই দুটাতে আমাদের ঘাটতি আছে, খামতি আছে।
এবং সেজন্য ব্যবস্থাপনা যাই হোক সেইভাবে ব্যবস্থাপনা অনুযায়ী কাজ হবে না, আমরা পারবো না। আমাদের বাড়ি যাওয়া যতই ভাবেই কড়াকড়ি আরোপ করা হোক, যেরকম এবার ট্রেনের সংখ্যা, গাড়ির সংখ্যা কমিয়ে রাখা হয়েছে, ছুটি কম দেওয়া হয়েছে, তাতেও ক্ষান্ত হবে না, মানুষ যাবে, মানুষ এসব মানবে না। গরুর হাটে যতই সুশৃঙ্খলার কথা বলা হোক, সেটা সামান্য পালন করা হবে, বেশিরভাগই উপেক্ষা করা হবে। এটা হচ্ছে আমাদের যে কালচার, সেই কালচারের কথা বলছি, সবকিছুকে এড়িয়ে যাওয়া, অমান্য করা, এটা হচ্ছে আমাদের সংস্কৃতির একটা বড় বৈশিষ্ট্য। আবার আরেকটা কথা বলি, আমরা মাঝে মাঝে আবার খুব বেশি সচেতন হয়ে যাই, এটাও আমাদের একটা কালচার। অর্থাৎ আমরা নিজের থেকেই কিছু বলি, সেটা ব্যবস্থাপনা, সরকারি ব্যবস্থাপনা হোক না হোক, আমরা নিজেরা যেহেতু সমাজবদ্ধ বাস করি, বাংলাদেশের মানুষ অত্যন্ত সমাজবদ্ধ বাস করে, সুতরাং সামাজিক নিয়ম কানুন সামাজিক ভাবে যদি এটা সবাই প্রচার করে এবং এটা অ্যাকসেপ্ট করে, তাহলে সবকিছু সম্ভব। জি, আসতে চাই কাদের গনি চৌধুরী। আমি জানতে চাই যে যেসব সিদ্ধান্ত এর মধ্যে এসেছে সরকারের পক্ষ থেকে, মানুষ মানেনি এবং মানানোও যায়নি, কিন্তু সিদ্ধান্তগুলো নিয়ে অনেক রকম আলোচনা সমালোচনা ছিল। সামনের ঈদ নিয়ে যে কয়েকটি সিদ্ধান্ত এসেছে, এক হচ্ছে যে গণপরিবহন চলবে বলা হচ্ছে, 2 নম্বর বলা হচ্ছে যে গরুরহাটের স্বাস্থ্যবিধি মেনে পরামর্শক যে কমিটি, করোনার পরামর্শক যে কমিটি, সেই কমিটি থেকে বলা হয়েছিল যে ঢাকা, চট্টগ্রাম, গাজীপুর, নারায়ণগঞ্জে গরুরহাট না বসাতে, কিন্তু গরুরহাট বসছে। 3 নম্বর হচ্ছে যে গরুরহাটের স্বাস্থ্যবিধি মানানোটাই বা কতটা সম্ভব। 4 নম্বর হচ্ছে যে গণপরিবহন চলবে বলা হয়েছে, কিন্তু ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ, চট্টগ্রাম এই 4টি জায়গা থেকে মানুষজনকে যাতে বের হতে না পারে সেজন্য স্বাস্থ্য মন্ত্রণালয়, স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে চিঠি দেওয়া হয়েছে, স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় বাস্তবায়নের জন্য। সব মিলিয়ে ঈদ ব্যবস্থাপনা আপনার চোখে কাদের গনি চৌধুরী? সরকারের তো কথা এবং কাজের মধ্যেও আপনার পুরোপুরি মিল নেই। একদিকে আপনি বলতেছেন যে করোনা কন্ট্রোল করবেন, আপনি একদিকে লকডাউন দিচ্ছেন, একদিকে এই স্বাস্থ্যবিধি মানার জন্য, আরেকদিকে আপনি আপনার ন্যাশনাল ইলেকশন উপনির্বাচন দিয়ে দিচ্ছেন। আপনার একদিকে বলতেছেন যে আপনার কন্ট্রোল করবেন, আরেকদিকে আপনি গণপরিবহন চালু করে দিচ্ছেন। আপনি প্রতিদিন আপনি ঢাকা শহরে দেখেন লক্ষ লক্ষ মানুষ রাস্তায় নেমে যাচ্ছে। আমি নিজেই গত পরশু একদিন বের হয়েছিলাম, আমি প্রেস ক্লাবে গেলাম, যাওয়ার পথে দেখলাম বাসের মধ্যে যে লোকগুলো আছে তার মধ্যে অর্ধেক লোকের বেশি মাস্কে পড়ছেন না। তো এই অবস্থা, এগুলো তো কন্ট্রোল করার কোনো উদ্যোগ নেই। বললে সরকারের মধ্যে নিজেদের মধ্যেই আপনি দেখেন যে একটা বেহাল দশা, মন্ত্রণালয়, অধিদপ্তরের মধ্যে যে ধরনের দ্বন্দ্ব রয়েছে, যার কারণে অনেক ক্ষেত্রে এটা সফল হচ্ছে অনেক উদ্যোগগুলো। আপনি একটু আগে যে কথাটি বলছি, আমি প্রসঙ্গটি বলি, আমরা কেন আমাদেরকে বলা হচ্ছে একদিকে যে হসপিটালে সিট খালি আছে, আরেকদিকে আমরা যদি দেখি আমরা রোগীরা গিয়ে কিন্তু সেখানে আপনার বেড পাচ্ছেন না। আপনার বিবিসির যদি একটা রিপোর্ট আপনি দেখেন কিছুদিন আগে, সেখানে বলা হচ্ছে যে অনেকে লক্ষণ নিয়ে হাসপাতাল ঘুরছেন, কিন্তু তারা চিকিৎসা পাচ্ছেন না। উদাহরণস্বরূপ তারা একজনের রেফারেন্স দিয়েছে, সেখানে অতিরিক্ত সচিব গৌতম আইস সরকারের, যে উনি কিডনি জটিলতা নিয়ে অসুস্থ হয়ে হাসপাতাল তার আত্মীয় স্বজনে নিয়েছেন অনেকগুলো হাসপাতালে, তিনি কোথাও চিকিৎসা পাননি, অবশেষে তিনি মৃত্যুবরণ করেছেন। এটা বাংলাদেশের সকল পত্রিকা, বিবিসি নিউজ। তো এই যে কথাগুলো বলা হচ্ছে যে হাসপাতালের সিট আছে, রোগী যাচ্ছে, এটা কাল্পনিক আমার কাছে মনে হয়। কাল্পনিক কারণে আমি সরি, এইটা কিন্তু এখন না, আপনি গৌতম আইসের কথা, তখন এই অবস্থা ছিল সব হাসপাতালগুলোতেই বেশ আগের অবস্থা। জি, কিন্তু সেই আগের ঘটনা, এইটা সেই অবস্থার উন্নতি কিন্তু হয়েছে। এখনো প্রায় ক্ষেত্রে কিন্তু খুব একটা পায় না। আর যেটা হচ্ছে আপনার যায় না যে রোগীরা, এর পিছনে কারণ হলো মানুষ মনে করতেছে যে আমাদের স্বাস্থ্য ব্যবস্থা সম্বন্ধে যে ধরনের ঘটনাগুলো আমার রিজিয়ন হসপিটাল থেকে শুরু অন্যান্য হসপিটালগুলো সম্বন্ধে যেটুকু শুনছি, এবং আগে যে হসপিটালগুলো চিকিৎসা পাচ্ছে না, এই ধরনের যেসব অভিযোগগুলো এসেছে, এসব কারণে মানুষ মনে করছে আমরা হসপিটালে গিয়ে হয়তো চিকিৎসা পাবো না, এই জন্য অনেকে সাহস পাচ্ছেন না সেখানে গিয়ে। অনেক ধন্যবাদ। আমরা একেবারে শেষ পর্যায়ে তৌফিক মারুফ আপনাকে দিয়ে শেষ করতে চাই। তৌফিক মারুফ, ঈদ ব্যবস্থাপনা নিয়ে আমি একই কথা রিপিট করতে চাই না, আপনি নিশ্চয়ই শুনেছেন বিষয়টি। ব্যবস্থাপনা আপনি কেমন দেখছেন এবং কি ধরনের প্রত্যাশা থাকবে যাতে করে ঈদের পরে? একটা বিষয় বলতে চাই যে গত ঈদের পরে আসলে সংক্রমণ বেড়েছিল এবং গত 1 জুন থেকে 1 জুলাই এই সময়ের মধ্যে 99,000-এর বেশি মানুষ শনাক্ত হয়েছে বাংলাদেশে। হ্যাঁ, সব মিলিয়ে সামনের ঈদ ব্যবস্থাপনা এবং তারপরে এটি খুবই সত্যি কথা যে এটি যেমন আমাদের কোভিড-19 সংক্রান্ত যে জাতীয় কারিগরি পরামর্শ কমিটি আছে, তারা যে পরামর্শগুলো রোজার ঈদের সময় দিয়েছিলেন সেটিও পুরোপুরি পালন হয়নি বলেই আমরা পরবর্তীতে ফল দেখেছি উদ্যোগতি। এবারও কিন্তু তারা সেইভাবেই পরামর্শ দিয়েছিলেন। সেই পরামর্শ সরকারের এক জায়গা থেকে যেমন নির্দেশনা দেওয়া হয়েছে, কিন্তু অন্য জায়গা থেকে আমরা দেখতে পাচ্ছি যে সেটি আসলে ঠিক মানা হচ্ছে না, বা এক ধরনের সমন্বয়হীনতা আমরা কিন্তু এবারও দেখলাম। এই জায়গাটিতে খুব পরিষ্কারভাবে বলতেই হয়
যদি এই সমন্বয়হীনতা এখনই যদি কাটানো না যায়, যদি সেই আগের মতোই রোজার ঈদের মতোই জনচলাচল, আবার এই প্রাণীর চলাচল, এই প্রাণীর হাট আর জনচলাচল যদি সমানভাবে চলতে থাকে, আর সামনের আগস্ট মাসে, এখন আমরা কিন্তু ভালো আছি, আমি এই কথাটি বলতে চাই, এর চেয়ে ঈদের পরে কিন্তু আমাদের ঝুঁকিটা বেড়ে যাবে এবং সেটি অনেক বড় আমাদের একটি জায়গায় নিয়ে যাবে সংক্রমণ। সেই জায়গাটিতে আমলে নিয়ে অবশ্যই সরকারের উচিত তারা যেন ঈদে অন্তত পক্ষে কারিগরি কমিটি যে নির্দেশনাটি দিয়েছে 5টি সিটি থেকে যাতায়াত, বাইরে যাতায়াত বন্ধ, এটি যেন অবশ্যই পালন করা হয়। আর গরুর হাটের ক্ষেত্রেও গরুর হাটে কোনোভাবেই স্বাস্থ্যবিধি মেনে চলা সম্ভব হবে না, সুতরাং সেটি যাতে মেনে চলা হয় সেই ব্যাপারে যতটা সম্ভব কার্যকর ব্যবস্থা নেওয়া। আর আমি আরেকটি জায়গায় যে হাসপাতালের বিশৃঙ্খলার কথাটি, যে কথাটি আসলো, হ্যাঁ, একটি সময় খুবই দুর্বিষহ একটি অবস্থা ছিল শুরুর দিকে, সেই অবস্থার কিন্তু উন্নতি এখন ঘটেছে। আমরা গণমাধ্যম কর্মী হিসেবে এই জিনিসটিও আমাদের কিন্তু বলতে হবে, নয়তো আমরা যদি ঢালাওভাবেই ওই সময় ওই সময়ের উদাহরণটা যদি আমরা এখন টানি, সেটি কিন্তু মানুষের মধ্যে এক ধরনের, ওই যে মানুষ এমনিতেই অনীহা, আসতে চায় না, তাহলে তো মানুষ আরো বেশি বিভ্রান্ত হবে। আর পাশাপাশি আরেকটি কথা বলি, আমি শেষ করছি, সেটি হলো আমরা যে শাহেদ কাণ্ড নিয়ে যেভাবে লেগে আছি, এটি যেমন আমরা থাকবো, পাশাপাশি এই শাহেদের যেও ভয়ঙ্কর, যে যারা স্বাস্থ্য খাতকে হাজার হাজার কোটি টাকা লোপাট করে রেখেছে, যেই দুর্নীতি মামলাগুলা দুদকে এখন আছে, আমরা যেন শাহেদের আড়ালে সেগুলো ঢেকে না ফেলি, এই জিনিসটি আমাদের গণমাধ্যম কর্মীদের অন্তত অনেক ধন্যবাদ দিতে হচ্ছে। বুঝতে পেরেছি কাদের গনি চৌধুরী, কুদ্দুস আফরাদ, তৌফিক মারুফ এবং অস্ট্রেলিয়া থেকে আমাদের সঙ্গে ছিলেন ডক্টর আবু সিনা। আপনাদের চারজনকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে এই রাতে আপনাদের মূল্যবান সময় দেওয়ার জন্য, নিউজরুম সংলাপে যুক্ত হওয়ার জন্য। প্রতিদিনের মতো আসলেই বলতে চাই যে যে কারণেই হোক না কেন, মানুষ যাতে উপসর্গ কিংবা বেশি খারাপ অবস্থা হলে হাসপাতালে যায়, সেই আহ্বান থাকছে। একই সঙ্গে মানুষের আস্থা ফেরানোর জন্য যাতে হাসপাতাল কর্তৃপক্ষ কিংবা সরকারের যথাযথ কর্তৃপক্ষ যথাযথ ব্যবস্থা নেয়, সেই আহ্বানও থাকছে আজকে নিউজরুম সংলাপ থেকে। দেখা হবে নিশ্চয়ই আবার একই সময়ে আগামীকাল। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আশা করি নিউজ 24-এর সঙ্গে থাকবেন।